এই ভিডিওতে আমরা দেখব মানব কঙ্কাল পরিচিতি। মানব কঙ্কাল নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা সবাই তো জানি যে আমরা যেহেতু মানুষ, আমাদের ভিতরে একটা কঙ্কাল আছে না? হ্যাঁ, তো এই কঙ্কাল নিয়ে আমরা মোটামুটি একটু পড়াশোনা করব। তো আমরা আসলে যেটাকে কঙ্কাল বলে চিনি সেটা আসলে আমাদের অন্তঃকঙ্কাল। হ্যাঁ, এখন এর বাইরেও অনেক কঙ্কাল আছে, অনেক জিনিস আছে যেগুলো আমাদের কঙ্কাল তন্ত্রের মধ্যে পড়ে থাকে। তো এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করি। দেখো, আমাদের যে কঙ্কাল তন্ত্র, এই কঙ্কাল তন্ত্রকে আমরা মেইনলি দুইটা মেজর ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের বহিঃকঙ্কাল আর একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল কি? যেগুলো হচ্ছে আমাদের শরীরের বাইরের অংশে থাকে। দেখো, আমাদের ত্বক কিন্তু কঙ্কাল তন্ত্রের অংশ। এটা কি এর আগে জানতে কেউ? ইন্টারেস্টিং না? এরপরে আমাদের চুল, আমাদের লোম বা লোমকূপ এবং আমাদের নখ। তাহলে আমাদের বহিঃকঙ্কাল তন্ত্রের অংশ কে কে? বহিঃকঙ্কাল তন্ত্রের মধ্যে কে কে পড়ছে? ত্বক, চুল, লোম, তারপর আমাদের লোমকূপ এবং নখ। তো আশা করি তোমরা অনেকেই জানতে না এই জিনিসগুলো আমাদের আসলে কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেমের পার্ট। আমরা অন্তঃকঙ্কাল দেখেছি, এইটা সম্পর্কে মোটামুটি আমরা সকলেই জানি। অন্তঃকঙ্কাল আমাদের শরীরের ভিতরে কঙ্কাল বলতে আমরা যা চিনি, বোনস বা হাড্ডি, সেগুলো আসলে আমাদের এন্ডোস্কেলেটাল সিস্টেম বা অন্তঃকঙ্কাল। দেখো, এর মধ্যে আমাদের কঙ্কাল বা যোজক কলা, পেশি বন্ধনী এবং অস্থি বন্ধনী বা বোন জয়েন্ট, এগুলো নিয়ে আমরা মূলত কথা বলবো। এগুলো হচ্ছে আমাদের অন্তঃকঙ্কালের অংশ। আচ্ছা, এর মধ্যে আবার থাকবে অস্থি এবং তরুণাস্থি, এই দুটো নিয়েই মূলত আমরা একটু বেশি কথা বলবো। তার আগে চলো একটু দেখে নেই আমরা যে আমাদের আসলে কঙ্কালের ভূমিকা কি, কঙ্কালের কি দরকার আমাদের শরীরে। দেখো, আমাদের কঙ্কালতন্ত্র বা কঙ্কাল কিন্তু আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজে আমাদেরকে হেল্প করে। ফার্স্ট যে কাজ, সেটা হচ্ছে আমাদের দেহের কাঠামো গঠন করা, নিচের সাথে উপরের অঙ্গগুলো যুক্তি সাধন, গুরুত্বপূর্ণ এবং কোমল অঙ্গগুলো সুরক্ষা প্রদান। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের, এই যে আমাদের রিব কেজ বা বুকের খাঁচা যেটাকে আমরা বলি, এর ভিতরে কে থাকে? এর ভিতরে তোমার পাকস্থলী থাকে, তোমার ফুসফুস থাকে, তোমার হার্ট থাকে। তারা কিন্তু খুবই সেন্সিটিভ এবং নরম অর্গান। এই অর্গানগুলোর যদি সামান্যতম ক্ষতিও হয়, তোমার কিন্তু স্বাভাবিক জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যাবে। তো এই জন্য বাইরের বিভিন্ন আঘাত বা বিভিন্ন কি বলবো, ডেঞ্জার বা বিপদ থেকে তোমার ইন্টারনাল যে অর্গান, সফট অর্গান, যেগুলোকে কোমল অংশ বলা হচ্ছে, এগুলোর প্রোটেকশন দেয় কিন্তু আমাদের কঙ্কালতন্ত্র। এরপরে দেহের ভার বহন করা, এটাই ওর মূলত মেইন কাজের মধ্যে পড়ে। আমাদের চলন, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, আমরা এই যে হাঁটা চলা করি, বিভিন্ন কিছু নড়াচ্ছি, হাত নাড়াচ্ছি, এই জিনিসগুলো কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে? এই বোনসের কারণেই। এরপরে লোহিত রক্তকণিকা উৎপাদন, সবচাইতে ইম্পর্টেন্ট। এটা অনেকের কাছে অবাক লাগে যে তাহলে হাড্ডি কেমনে রক্তকণিকা উৎপাদন করে। এটা নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব। এরপরে খনিজ লবণ সঞ্চয়, এটার সাথে মোটামুটি আমরা পরিচিত আছি অনেকেই, না? আমরা গরু বা হাঁস মুরগি এগুলোর মাংস খাওয়ার সময় হাড্ডি খাই। কেন হাড্ডি খাই? অনেকে বলে না ক্যালসিয়াম আছে। সো আসলে এই যে খনিজ লবণ, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, এই সমস্ত যে মিনারেলসগুলা, সেগুলো মূলত অস্থি সঞ্চয় করে। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের কঙ্কালের ভূমিকা। চলো এখন আমরা একটু দেখব আমাদের অস্থি এবং তরুণাস্থির বৈশিষ্ট্যগুলো। দেখো, আমাদের ইজি বায়োলজি বইতে এই জিনিসটা সুন্দর একটা চার্ট করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। অস্থি কি আর তরুণাস্থি কি, এই দুইটাই কিন্তু আমাদের কঙ্কালতন্ত্রের অংশ। সো আমরা যদি এদের মধ্যে একটু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করি, আসলে অস্থির ক্ষেত্রে মাতৃকা মানে হচ্ছে কি দিয়ে সে তৈরি। তো অস্থির ক্ষেত্রে মাতৃকা, দেখো অস্থি কঠিন, আমাদের বোনস বা হাড্ডিগুলো অনেক শক্ত হয় না? তাহলে অবশ্যই অস্থি অনেক কঠিন হবে। এরপরে এর উপাদান মূলত কি? এই যে প্রোটিন এবং অজৈব কি, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত জিনিসগুলো নিয়ে মূলত আমাদের অস্থি বা বোনস গঠিত। তরুণাস্থির ক্ষেত্রে দেখো, ওর মাতৃকা নরম, নমনীয় এবং স্থিতিস্থাপক। তরুণাস্থির একটা কমন এক্সাম্পল যদি আমি দেই, এই যে আমাদের বহিঃকর্ণের পিনা, দেখো তুমি এটাকে স্পঞ্জের মতো নাড়াইতে পারো। তো এটা হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থির এক্সাম্পল। এবং দেখো, এটা জেলিন নাই। এর উপাদান কি? এর উপাদান প্রোটিন, কোলাজেন। কিন্তু এখানে ছিল দেখো অজৈব পদার্থের মধ্যে মেটালস বা ধাতু। বাট তরুণাস্থির ক্ষেত্রে দেখো পানি, খনিজ লবণ, এরা। অস্থির যে গহ্বর, সেই গহ্বরকে আমরা বলি ল্যাকুনা। কি বলি? ল্যাকুনা। তরুণাস্থির যে গহ্বর, তাকে বলি ক্যাপসিউল বা ল্যাকিউনি। তো ল্যাকুনা আর ল্যাকিউনি, এই দুইটা নিয়ে যেন কনফিউশন না হয়। এরপরে অস্থির যে কোষ, আমাদের অস্থি যে সমস্ত কোষগুলো নিয়ে গঠিত, এখানে দুইটা আছে, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট। তোমাদের উদ্দেশ্যে আমি আরো বলে দিই, আরো দুইটা কোষ আছে। হ্যাঁ, অস্টিওপ্রোজেনিটর অ্যান্ড অস্টিওক্লাস্ট। টোটাল 4টা কোষ নিয়ে আমাদের বোনস গঠিত হয়। তোমাদের বইয়ে বা তোমাদের সিলেবাসে দুইটা দেওয়া আছে, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট। এই দুটো মনে রাখতে হবে। এবং তরুণাস্থির ক্ষেত্রে দেখো কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট।
তো এই যে মাতৃকার ক্ষেত্রে আমরা একটু দেখতেছি যে তরুণাস্থির ক্ষেত্রে কন্ড্র শব্দটা আসতেছে, আর অস্থির ক্ষেত্রে অস্টিও শব্দটা আসতেছে। এই দুইটা একটু মাথায় রেখো। বায়োলজিতে যেখানেই তুমি অস্টিও শব্দটা পাবা জানবা এখানে হাড্ডি হুড্ডি নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। আর কন্ড্র শব্দটা তুমি যেখানেই পাবা চিন্তা করবা এখানে তরুণাস্থি নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে। এরপরে আবরণ দেখো, এই যে পেরিঅস্টিয়াম আর ওটা পেরিকন্ড্রিয়াম। পানির পরিমাণ আমাদের অস্থিতে পানি থাকে প্রায় 40 থেকে 50%, বাট তরুণাস্থিতে দেখো প্রায় 70 থেকে 80% পোর্শনই হচ্ছে ওয়াটার, পানি। এরপর জীবিত কোষ, অস্থিতে প্রায় 40% জৈব পদার্থ থাকে এবং 60% থাকে অজৈব পদার্থ। বাট তরুণাস্থির ক্ষেত্রে এর যে প্রোটোপ্লাজম সেটা হয় অনেক স্বচ্ছ এবং নিউক্লিয়াস হয় গোলাকার, অর্থাৎ এখানে প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াস পারফেক্টলি থাকে। অস্থিকোষে আমরা ওইভাবে দেখি না, জাস্ট জৈব পদার্থ এবং অজৈব পদার্থ নিয়ে গঠিত থাকে। প্রয়োজনীয় পুষ্টি উপাদান, অস্থির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কি এটা তো মোটামুটি তোমাদেরই পারার কথা, আমার তো বলে দেওয়ার কথা না। এই যে 1 নম্বরই ক্যালসিয়াম, তারপরে ভিটামিন ডি যেগুলো আমরা খাই। আমি যখন ডিজিজ বা রোগগুলো নিয়ে যখন কথা বলবো তখন তোমাদের কাছে এই বিষয়গুলো আরও পরিষ্কার হবে। হ্যাঁ, তরুণাস্থির জন্য কি দরকার? ভিটামিন এ, ভিটামিন সি এবং সালফার জাতীয় খাবার। এগুলোর একটাও মনে হয় আমরা খাই না। তো আমরা খালি আমাদের বোনস বা অস্থির কি বলবো সুস্বাস্থ্য কামনা করি বা আমাদের বোনস শক্ত হোক এই নিয়ে আমরা হয়তো অনেক বেশি কনসার্ন, বাট না, আমাদের তরুণাস্থি নিয়েও কনসার্ন থাকতে হবে। কারণ তরুণাস্থি না থাকলে তুমি তোমার অস্থিগুলোই পারফেক্টলি ফাংশন করতে পারবে না। প্রাপ্তিস্থল অস্থি কই থাকে? মাথার খুলি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, হাত, এক কথায় তুমি যেই যেই জায়গাগুলোকে হাড় বা হাড্ডি হিসাবে চিনো তারাই মূলত অস্থি। আর তরুণাস্থি কই থাকে? তরুণাস্থি থাকে দেখো আমাদের তরুণাস্থি পাওয়া যায় অস্থি সন্ধি। অস্থি সন্ধি মানে বোন জয়েন্ট। এই তোমার দুইটা হাড্ডি যেখানে যেমন এটা একটা অস্থি সন্ধি, এখানে আমার রেডিয়াস আলনা এর সাথে হিউমেরাস যে হাড্ডিটা আছে এই তিনজন এসে এখানে মিলিত হয়। সো এইটাকে বলা হয় অস্থি সন্ধি। এরপরে দেখো নাক বা কানের পিনা, শ্বাসনালী, পাঁজরের প্রান্তভাগ, মেরুদণ্ডের কশেরুকার মধ্যবর্তী স্থান, এই সমস্ত জায়গায় মূলত তরুণাস্থি পাওয়া যায়। আমি তোমাদের শুরুতেই বললাম না যে আমাদের তরুণাস্থি কোথায় পাওয়া যায়? এই যে এটা ধরাই বলছিলাম, কান ধরো, এটা হচ্ছে পিনা। আচ্ছা, এবার বর্ণ, অস্থিতে মূলত সাদা কালার হয়। তরুণাস্থি সাদাও হতে পারে, নীলাভও হতে পারে এবং চকচকেও করতে পারে। কাজ, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের। তো অস্থির কাজ হচ্ছে আমাদের দেহের কাঠামো তৈরি করা। তোমার দেহের যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কে দেয়? তোমার অস্থি বা বোনসই দেয়। এরপরে তোমার বিভিন্ন অঙ্গকে রক্ষা করা, চলাচলে সাহায্য করা, খনিজ পদার্থগুলো জমা রাখা, এই সমস্ত কাজগুলো কে করে? অস্থি করে। উল্টা দিকে তরুণাস্থির কাজ দেখো, তোমার ঘর্ষণ কমানো, যেন অস্থিগুলো ক্ষয় না হয়। এরপরে নাক, কান, শ্বাসনালীর মতো অঙ্গের নমনীয়তা প্রদান, অর্থাৎ স্পঞ্জের মতো যে হচ্ছে ফ্লেক্সিবিলিটি, সেটা কে প্রোভাইড করে? তরুণাস্থি প্রোভাইড করে। সো এই ছিল মূলত আমাদের এই লেকচার। তো আমাদের এই অস্থি, তরুণাস্থি, এদের মধ্যে কিছু পার্থক্য তোমাদের পরীক্ষায় খুবই আসে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো যদি এটা তোমাদের পরীক্ষায় আসে, আশা করি তোমরা সুন্দর মতো কম্পেয়ার কন্ট্রাস্ট করে উত্তরটা লিখতে পারবে। সো ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী লেকচারে।